অবশেষে ২০০৯ সালের সেই মর্মান্তিক ঘটনা, আমাদের পিলখানায় সামরিক অফিসারদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ড যে ঘটেছিল, সেই বিষয়ে পুনঃতদন্তের একটা চেষ্টা শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সরকার একটা জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই চেষ্টাটা করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের ইতিহাসে পিলখানা হত্যাকাণ্ড একটি মারাত্মক ঘটনা, যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এখন পর্যন্ত সমাধান হয় নাই, এবং এই প্রশ্ন সমাধান না হওয়া পর্যন্ত আমাদের সেনাবাহিনী এবং আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, এরা এখনও ভালনারেবল রয়ে যাবেন। তাদের মধ্যে দুর্বলতার একটা জায়গা থাকবে, এবং এই দুর্বলতাটুকু আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কারা, কিভাবে, কেন আমাদের এই সেনা কর্মকর্তাদেরকে সেখানে সেদিন নির্মমভাবে হত্যা করেছিল। অনেকের পরিবার সহ মারা গিয়েছিলেন। আপনাদের মনে আছে যে ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি হঠাৎ করে পিলখানায়, আমাদের ধানমন্ডির যে পিলখানায় বিডিআর সদর দপ্তর, সেখানে এই দুর্ঘটনাটি ঘটে, এই বিদ্রোহের ঘটনাটি ঘটে, এবং বিডিআর জওয়ানরা সেখানে বিদ্রোহ ঘোষণা করেন। তারা অস্ত্রাগার ভেঙে অস্ত্র নিয়ে আসেন এবং সেখানে কর্মরত সেনাবাহিনীর অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেন। খুব কম সেনা অফিসারই সেদিন বাঁচতে পেরেছিলেন, অধিকাংশই মারা গিয়েছেন। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়জন ছিলেন। তার মৃত্যু এবং বাকি সকলের মৃত্যু এখন পর্যন্ত অনেক প্রশ্ন আছে। এই প্রেক্ষাপটে আজকে আমরা দেখতে পেলাম গতকালকে একটা এসআরও দিয়ে সেনাবাহিনী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ২৩শে ডিসেম্বর ২০২৪ সালে, এবং সেখানে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬-এর অধীনে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এটা হাইকোর্টের রিট বিভাগে একটা রিট পিটিশনের প্রেক্ষাপটে এই কাজটা করা হয়েছে। এখানে মোট যাদেরকে সদস্য করা হয়েছে তাদেরকে নামগুলো আমি একটু পড়তে চাই রেকর্ডে থাকার জন্য, এবং অন্যান্য কারণে এটা খুব জরুরি আছে। এটার সভাপতি করা হয়েছে মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আপনাদের মনে আছে জেনারেল ফজলুর রহমান যখন বিডিআরের চিফ ছিলেন, সেই সময় আমাদের রৌমারীতে একটা ঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাদের বিডিআরের সীমান্তরক্ষী চৌকিগুলোতে আকস্মিক গভীর রাতে এসে হামলা করে বসে। সেই হামলার বিপরীতে আমাদের সাহসী জওয়ানরা সেদিন একটা দৃষ্টান্তমূলক সাফল্য লাভ করেন, এবং অফিসিয়ালি সেখানে ১৬ জন বিএসএফ সদস্য মারা গিয়েছিলেন, যারা বাংলাদেশের সীমান্তের ভিতরে এসে সুস্পষ্টভাবে একেবারে ভোর রাতের দিকে আকস্মিকভাবে আক্রমণ করে আমাদের বিডিআর জওয়ানদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। তার জবাব খুব শক্তিশালীভাবে আমাদের বিডিআর জওয়ানরা তখন দিয়েছিলেন, এবং সেই সময় জেনারেল ফজলুর রহমান ছিলেন এই বাহিনীর প্রধান, এবং তার সাহসিকতার কথা, তার শারীরিক ভাষা সে সময় আমাদের সকলকে উদ্দীপ্ত করেছিল। এটা আপনাদের অনেকেরই মনে থাকার কথা। তাকে যখন এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে, আমরা একটু আস্থা পেতে পারি। এর বাইরে এখানে আছেন জাহাঙ্গীর কবির তালুকদার, মেজর জেনারেল। তাকে করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক, একজন মুক্তিযোদ্ধা, তাকে এখানে সদস্য করা হয়েছে। ওনারা দুজনই রিটায়ার্ড আর্মি অফিসার। আরও আছেন জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব, অবসরপ্রাপ্ত। ডক্টর এম আকবর আলী, ডিআইজি, অবসরপ্রাপ্ত। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জনাব মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন, সহকারী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরা সকলে মিলে তদন্ত করবেন কি কারণে সেদিন এই ঘটনাটি ঘটেছিল, এই বিদ্রোহের ঘটনাটা আমাদের বিডিআর এখানে ঘটেছিল। কিছু জিনিস আমাদের স্মরণ রাখতে হবে। সেইখানে যখন এই ঘটনাটা ঘটে, এর মাত্র কিছুদিন আগে, খুব সম্ভবত সপ্তাহখানেক আগে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিডিআর হেডকোয়ার্টারে গিয়েছিলেন। একটা অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সাধারণত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা এই রকমের ভিভিআইপিরা যখন কোনো জায়গা ভ্রমণ করেন, কোনো জায়গায় যান, বেশ আগে থেকে সেখানে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়, তাদের নিরাপত্তার বিষয়টা খুব খতিয়ে দেখা হয়। এবং বিশেষ করে বিডিআর বলেন বা সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কোনো প্রোগ্রামে যেখানে অনেক অস্ত্র থাকার সম্ভাবনা থাকে, প্রশিক্ষিত বাহিনী থাকে যারা ধরেন অস্ত্র নিয়ে বা নিরস্ত্র অবস্থায় আক্রমণ করার সম্ভাবনা থাকে, এইসব জায়গায় গোয়েন্দা নজরদারি অনেক বেশি থাকে। যদি তাই হয়ে থাকে, তাহলে কেন এবং কিভাবে
সেদিন এই ঘটনাটা ঘটেছিল তা খতিয়ে দেখার প্রয়োজন আছে। কারণ শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী হিসাবে গিয়ে এসেছেন ওই সময়কার গোয়েন্দা নজরদারিতে এত বড় বিদ্রোহের ঘটনাটা ধরা পড়লো না, এই প্রশ্নের জবাব কিন্তু আজ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখনই বিদ্রোহের ঘটনাটা ঘটে তাৎক্ষণিকভাবে এই এলাকাটা কন্টেইন করা, সেনাবাহিনীকে তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস দেওয়া, আমরা জানি যে ওইখানে সেনাবাহিনী তখন ট্যাঙ্ক মোতায়েন করেছিল এবং বিভিন্নভাবে গিয়েছিল। কেন করা হয় নাই? করা হলে কি সেখানে যারা সেনা কর্মকর্তারা প্রাণ হারিয়েছিলেন তাদেরকে রক্ষা করা সম্ভব হতো কিনা না, সেই প্রশ্নগুলো কিন্তু এখনো রয়ে গেছে। আরেকটা বড় প্রশ্ন রয়ে গেছে যে এই হত্যাকাণ্ডের সাথে রৌমারির ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, বা আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো ধরনের ইন্ধন আছে কিনা, ভারতীয় কোনো ইন্ধন এখানে আছে কিনা না, এই বিষয়ে কিন্তু অনেক দিন ধরে জনমনে একটা প্রশ্ন রয়েই গেছে। এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয় ইমিডিয়েট সলভ করা দরকার, এবং এই তদন্ত কমিটি যদি একটা পরিষ্কার ছবি আমাদের সকলের সামনে দিয়ে থাকেন তাহলে ভালো হবে। কারণ এইটার সাথে আওয়ামী লীগের এবং বিশেষ করে শেখ হাসিনারও অস্তিত্বের বেশ কিছু প্রশ্ন চলে আসে। যদিও মাত্র ক্ষমতা আসার পরেই, আওয়ামী লীগ মাত্র ক্ষমতা আসার পরে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এই জন্য কিন্তু প্রতিপক্ষরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়ে দোষারোপ করে থাকেন। আর প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ যারা শেখ হাসিনা আছেন তাদের যে প্রপাগান্ডা মেশিন আছে তারা তো সরাসরি দোষারোপ করে একটা অশান্তি তৈরি করতে চান। আমার কাছে মনে হয় এই তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসতে পারে যে আদৌ সেই সময় কি ঘটেছিল, এবং এটার একটা পরিষ্কার ছবি যদি আমরা পাই সেটা দেশের জন্য, আগামীর জন্য খুবই ভালো হবে। কিন্তু একই সাথে এটা মনে রাখতে হবে যে এই কমিটির মধ্যে কিন্তু আরও প্রতিনিধিত্বর প্রয়োজন হয়তো ছিল। মানে এখানে প্রফেশনাল গোয়েন্দা লেভেল থেকে আরও কিছু লোকজনের থাকা উচিত ছিল মনে হয়। তখনকার বিডিআরের যে জওয়ানরা ছিলেন, যারা সৈনিক ছিলেন, যাদেরকে দায়ী করা হয় এই হত্যাযজ্ঞের জন্য এবং বিদ্রোহের জন্য, তাদের প্রতিনিধিরা যদি কেউ থাকতেন এই কমিটির মাধ্যমে তাহলে হয়তো আরও বেশি তথ্য পাওয়া এই কমিটির জন্য সুবিধা হতো। হয়তো তাদের সাথে আলাপ করবেন, কিন্তু কমিটির ভিতরে থাকলে জিনিসটা নিরপেক্ষতার জায়গা এবং বোঝার জায়গায় বিস্তৃতভাবে সম্ভাবনাটা বেশি তৈরি হতো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ডকে, এই নির্মমতাকে, এই দুর্ঘটনা বলেন বা যেভাবেই বলি না কেন আমরা, এই হত্যাযজ্ঞ বিদ্রোহের ঘটনাটাকে যাতে কোনো রাজনৈতিক মামলায় পর্যবসিত করা না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি একটু আগেই যেটা বলেছি যে শেখ হাসিনার প্রতিপক্ষরা বিভিন্ন সময় এই দোষারোপ শেখ হাসিনার ঘাড়ে ফেলার চেষ্টা করেছেন, আওয়ামী লীগ সরকারের উপরে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দায়ী যেই হয়ে থাকুন না কেন তাকে যদি বের করে ফেলা হয় তাহলে এটা আনন্দের খবর। কিন্তু যদি নতুন করে কোনো তদন্তের মাধ্যমে সেই রাজনৈতিক জিজ্ঞাসা মেটানোর দিকে এই তদন্ত যায় তাহলে যারা মারা গিয়েছেন তাদের আত্মার প্রতি সৎ আচরণ করা হবে না, তারা ন্যায় বিচার পাবেন না। এবং যারা এই মুহূর্তে জেলের ভিতরে আছেন তাদের মধ্যে যারা নির্দোষ বিডিআর জওয়ানরা আছেন, যারা ফাঁসির জন্য অপেক্ষা করছেন, মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছেন, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, তাদের প্রতিও আসলে কি বলা যায়, ন্যায় বিচার করা হবে না। ন্যায় বিচারের স্বার্থে একটা সুষ্ঠু তদন্তের প্রয়োজন। আমি এই কমিটি, যেটা তদন্ত কমিটি করা হয়েছে, এই জাতীয় স্বাধীন তদন্ত কমিটিকে আমরা সকলেই চলুন স্বাগত জানাই। কারো কাছে কোনো তথ্য থাকলে, কোনো স্পেকুলেশন থাকলে, কারো কাছে কিছু থাকলে আমার মনে হয় এই কমিটিকে আমরা সকলে যদি সহযোগিতা করি তাহলে 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের আদৌ কী ঘটনা ঘটেছিল আমরা সকলেই সেটা জানতে পারবো। সেই ঘটনায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে শেষ করছি। ধন্যবাদ।